16 দিনেও সচিব খুঁজে পায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব শূন্য আরো 2 মন্ত্রণালয়, নির্বাচনে নেতিবাচক প্রভাবের শঙ্কা। জাতি গঠন পরিকল্পনায় শিক্ষকদের পাশে চান তারেক রহমান, ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। জাতীয় নির্বাচনকে দেশ সেবার শেষ সুযোগ হিসেবে দেখছেন সিইসি, আওয়ামী জালিয়াতি থেকে শিক্ষা নিয়ে ভালো ভোটের প্রতিশ্রুতি। ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ, অভিযুক্তরা অংশ নিতে পারবেন না সংসদ নির্বাচনে। চট্টগ্রাম বন্দরে জিসিবি টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ দেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে 7,000 কোটি টাকা লগ্নির প্রস্তাব। যুদ্ধবন্ধ শান্তি চান মার্কিন, ইহুদি ও ইসরায়েলি পন্থীরা, টানা 2 বছরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে। এবং বিসিবি নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন, অভিযোগ ফুটবলার আমিনুল হকের, ঘটনার প্রমাণ থাকার দাবি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। 16 দিনেও সচিব খুঁজে পায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব শূন্য আছে আরও 2 মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন সচিব নিয়োগের কোনো তথ্য তাদের কাছে নেই, আর প্রশাসনে দীর্ঘ শূন্যতা আসন্ন জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঝর্ণা রায়ের রিপোর্ট। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। প্রশাসনিক কাঠামোতে এটি 3য় সর্বোচ্চ পদ ধরা হলেও প্রশাসন পরিচালনায় এটি প্রথম পদ হিসেবে বিবেচিত। জনপ্রশাসন সচিবের সেই চেয়ার 2 সপ্তাহ ধরে শূন্য। নানা বিতর্কের মুখে গেল 21 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমানকে সরিয়ে দেয়া হয়। তাকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দপ্তরে বদলির 16 দিন পার হলেও জনপ্রশাসন সচিব নিয়োগ দিতে পারেনি সরকার। প্রশাসনের সাবেক কর্মকর্তারা বলছেন, দীর্ঘ শূন্যতা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে। জনপ্রশাসন সচিবের পদটা এতদিন খালি থাকলে তো সরকারের জন্য ভালো না, কারণ যেহেতু সেখানে এখন কোনো মন্ত্রীও নাই, কাজে চিফ অ্যাডভাইজার এবং সেক্রেটারি। তো চিফ অ্যাডভাইজার তো মনে করেন অত সময় দিয়ে ভিতরে ঢুকে দেখার সুযোগ নাই, সময় নাই, তাইলে এখানে সেক্রেটারি হলো এখন কি ম্যান। তো এতদিন যদি সেক্রেটারি পদটা খালি থাকে তাইলে মানে জনগণের কাছে একটা খারাপ বার্তা যায়, যারা চাকরি করে তাদের কাছে একটা খারাপ বার্তা যায়। এগুলো সুষ্ঠুভাবে নির্বাচন তুলে আনতে কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজের গতি আনতে সচিব পদে বেশ কয়েকজন আছেন আলোচনায়। তাদের মধ্যে অন্যতম চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। তবে যাকেই সচিব নিয়োগ দেয়া হোক, জনপ্রশাসনে কাজ করার অভিজ্ঞতা বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক আমলাদের বা সিভিল সার্ভিসের সদস্যদের রাজনৈতিক লেবাস থাকার কোনো সুযোগ নেই। তো এই দল নিরপেক্ষ লোক, সৎ লোক, সাহসী লোক, ব্যক্তিত্বওয়ালা লোক খুঁজে বের করা নাম্বার 1। নাম্বার 2 হলো, মনে করেন ডিসিরা ইলেকশনের সময়, ইউনোরা ইলেকশনের সময় নানা সমস্যায় পড়বে, তাহলে সেই কথাগুলো বলবে 2 জন মানুষকে, ক্যাবিনেট সেক্রেটারি, এস্টাবলিশমেন্ট সেক্রেটারি আর হোম সেক্রেটারি। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়েও সচিব শূন্য রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনপ্রশাসন সচিব চূড়ান্ত হলে বাকি 2টি মন্ত্রণালয়েও পদায়ন হবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। জাতি গঠনে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের পাশে চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামর্থ্য অনুযায়ী বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি স্থায়ী করতে ব্যবস্থা নেওয়া হবে। আর ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশে এসব কথা বলেন তারা। নিয়াজ মুর্শেদের প্রতিবেদন। আন্তর্জাতিকভাবে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় প্রতি বছর 5 অক্টোবর। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক মহাসমাবেশ আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা। এ সময় বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানান সংগঠনটির নেতারা। সমাবেশে বিএনপি সিনিয়র নেতারা বলেন, যারা জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অনুপ্রবেশ ঘটেছে, এ নিয়ে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন, যুগোপযোগী করা প্রয়োজন। এই দেশের মানুষগুলোকে জনসম্পদে রূপান্তরিত করা প্রয়োজন। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার
এদেশকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে এই শিক্ষাঙ্গনে অনুপ্রবেশকারীদের আপনাদেরকে খেয়ালে রাখতে হবে। আর বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নির্বাচন প্রতিহত করতে গভীর ষড়যন্ত্র চলছে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়করণের দাবির সঙ্গে একমত জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি। রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা একান্তই প্রয়োজন। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের সহযোগিতাও চেয়েছেন তারেক রহমান। রাষ্ট্র, রাজনীতি এবং সরকারের উন্নয়নে বিএনপির গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং প্রয়োজন দেশের সবচেয়ে সচেতন অংশ শিক্ষকদের সমর্থন। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্তোরাঁয় এনসিপির জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সার্জিস আলম। বলেন, আওয়ামী লীগ ফিরে আসার স্বপ্ন যারা দেখছে সেটা তাদের জন্য স্বপ্নই থেকে যাবে। এ সময় তার দল উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে একমত বলেও জানান তিনি। নির্বাচন হয় এটার জন্য আমরা প্রস্তুত কিনা, এই প্রস্তুতির জন্য আজকে আমরা এখানে। এনসিপি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের হয় সরকারি দলে কিংবা শক্তিশালী বিরোধী দলে যাওয়ার জন্য এনসিপি তাদের জায়গা থেকে ফাইট করবে। আমরা মনে করি এটা যেহেতু আমরা আইনগতভাবে পাই এবং এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, এটা অবশ্যই এনসিপি তাদের প্রতীক হিসেবে শাপলা পাবে। আগামী জাতীয় নির্বাচনকে দেশ সেবার সবশেষ সুযোগ হিসেবে দেখছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে এই কথা জানান তিনি। বিগত কয়েকটি নির্বাচনে জালিয়াতির কথা জানিয়ে সুষ্ঠু ভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন সিইসি। আর গণভোট, নির্বাচন কর্মকর্তাদের চ্যালেঞ্জ, পর্যবেক্ষক সংস্থা অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে মত দেন বিশেষজ্ঞরা। এদিকে নিরাপত্তা জোরদারে দাবি জানান নারী প্রতিনিধিরা। এএইচ হিমেলের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনের প্রথম অধিবেশন। এতে অংশ নেন গত কয়েকটি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা। সংলাপের শুরুতে ইসির সার্বিক বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। বিগত কয়েক নির্বাচনকে জালিয়াতি উল্লেখ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রতিশ্রুতি দেন সিইসি। কোন পক্ষে কাজ করলে অ্যাকশন হবে, এখন তার মেসেজ হলো সেটা। এখনকার মেসেজ আর আগের মেসেজ ভিন্ন। আগের মেসেজ ছিল যে আমার পক্ষে কাজ না করলে আপনার বিরুদ্ধে অ্যাকশন করে, আর এখন হবে যে কারো পক্ষে কাজ করলে অ্যাকশন হবে। এ সময় স্বচ্ছ ও সুন্দর নির্বাচন আয়োজনে রাজনীতিবিদ, গণমাধ্যম সহ সবার সহযোগিতা চান তিনি। এটিকে দেশ সেবার সর্বশেষ সুযোগ বলেন সিইসি। আমরা যত রকমের আমাদের ব্যবস্থা নেওয়া সম্ভব, প্রস্তুতি নেওয়া সম্ভব, যত রকমের কার্যক্রম গ্রহণ করা সম্ভব আমরা নিব ইনশাআল্লাহ, যাতে কোনো দলীয় আচরণ যাতে কেউ না করতে পারে। সংলাপে উঠে আসে নির্বাচনের দিন জুলাই সনদ নিয়ে গণভোটের বিষয়টিও। পোলিং এজেন্টের ব্যাপারে আপনাদের কিন্তু ট্রেনিং শক্ত হতে হবে এবং পোলিং এজেন্টের ট্রেনিং থাকতে হবে। ট্রেন পোলিং এজেন্টের 1 মাস আগে কি 15 দিন আগে, যেটা আপনারা চান। লোকাল লোকজনের যারা আসলে নির্দলীয় এই ধরনের লোকজনকে নিয়ে, বয়স্ক লোকজনকে নিয়ে লোকালে যদি এই ধরনের একটা কোনো কমিটি করা যায় নির্বাচন কমিশনের তরফ থেকে, তাইলে
প্রত্যেককে চিনতে পারবে এবং কোনো জালভোট দেওয়া দেওয়া কোনো অন্যায় আচরণ করা, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা এই মুরব্বীদের কারণে এই জিনিসগুলো অনেক কমে যাবে। এদিন বিকেলে ইসির ধারাবাহিক সংলাপের দ্বিতীয় অধিবেশনে যোগ দেন নারী প্রতিনিধিরা। এ সময় নির্বাচনে নারীদের সরাসরি অংশগ্রহণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। উঠে আসে প্রতিবন্ধীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিও। যারা হুইল চেয়ার ব্যবহার করি বা হাঁটতে যাদের সমস্যা, তাদের কিন্তু তারা স্যার ভোট কেন্দ্রে যেতে পারি না। মব ভায়োলেন্সের একটা কালচার যেটা সৃষ্টি হয়েছে, এটা নারীদের জন্য একটা সবচেয়ে বেশি একটা নেতিবাচক দিক। কেন তারা ফিল করবে যে আমি নিরাপদ কি না। পরে দলদাস ও রাজনৈতিক অভিপ্রায় থেকে বের হয়ে নিরপেক্ষতা নিশ্চিত করে আগামী নির্বাচন আয়োজনের কথা জানান সিইসি। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানীর অবহেলিত আসনগুলোর অন্যতম ঢাকা 11 আসন। সংসদীয় এলাকাটির আভিজাত্যের তকমা থাকলেও বাস্তবতা ভিন্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বেহাল সড়ক, যানজট যেন এলাকাবাসীর নিত্যসঙ্গী। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, অতীতে লুটপাট হলেও স্থানীয়দের চাহিদা অনুযায়ী উন্নয়নে কাজ করবেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। রাজধানীর পুরো বাড্ডা থানা, ভাটারা থানার বেড়াইদ, ভাটারা সাতারকুল ইউনিয়ন নিয়ে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21, 22 ও 23 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 11 আসন। রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র খ্যাত এলাকাটির জন্য সমস্যার অন্ত নেই। বেহাল রাস্তাঘাট আর যানজট যেন মানুষের নিত্য সঙ্গী। পাশাপাশি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আর সন্ধ্যা নামতে চুরি ছিনতা যেন নিয়তি। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও খুব জানান স্থানীয়রা। এখান থেকে তো হেঁটে যাওয়া যায় না, সন্ধ্যার সময় তো আরো খারাপ। ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে, এদিক দিয়ে হেঁটে যাওয়া যায় না। আসতে সময় আইডিয়াল আর মেরাই রাস্তাগুলি খারাপ হয়ে গেছে, এই জন্য গাড়ি টানতে দৌড়াতে পারে না, জন্য রাস্তা বিশাল জ্যাম লেগে জায়গা। এই যে সামনে দোকানগুলো আছে দিয়ে রাখছে, তো এটা আগে কিন্তু মানে উঠে দিয়েছিল, দেখি যে কয়দিন পর পর আবার সাইড দিয়ে দোকান আসে, ওরাই আসলে এগুলো ভাঙে। যেরকম নেশাগ্রস্ত সেরকম ছিনতাইকার, চোর তো অ্যাভেলেবেল। ঢাকা 11 আসনে জামাত ইসলামের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান তিনি বলেন, গেল 3 মেয়াদে এলাকার কোনো উন্নয়ন হয়নি, বেড়েছে দারিদ্র। জনগণের ম্যান্ডেট পেলে সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, যারা মানুষকে ভালো কিছু দেবে মানুষ সেটাই কিন্তু বাছাই করে নেবে। মানুষ এবার দলকে বিবেচনা করবে, প্রার্থীকে বিবেচনা করবে। আমার কাছে মনে হচ্ছে এখানে যারাই প্রার্থী আছেন, আমরা মনে করি খুব বেশি এখানে আমাদের তাদেরকে হিসাব নেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এখানে জনগণ পরিবর্তন চাচ্ছে এখন, বিশেষ করে জামাত ইসলামী 5ই আগস্টের পরবর্তী সময়ে যে রাজনীতি মানুষ গ্রহণ করে নিয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক MA কায়ুম। আওয়ামী নির্যাতন দলের জন্য ত্যাগ তুলে ধরে তিনি জানান, নির্বাচিত হলে ঢাকা 11 আসনকে উন্নয়নের মডেল হিসেবে তিনি গড়ে তুলবেন। আমরা ইতিমধ্যে আমি দেশে ফেরার পর যে হকারদের চাঁদা, তারপর ধরুন ময়লা পরিষ্কারের চাঁদা, তারপর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা দলীয়ভাবে অবস্থা নিয়েছি। যদিও দল আমাদের ক্ষমতায় নাই, এখানে এনসিপি একদিক দিয়ে কথা বলে, জামাত একদিক দিয়ে কথা বলে, তারপর আমাদের দলীয় যে সক্ষমতা আছে সেটা নিয়েই আমরা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি মনে করি আগামী দিনে রাস্তাঘাটের যে কথাটা বললেন, 17 বছর তো উন্নয়নে লুটপাট হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে এই আসনে ভোটার ছিল 4,26,537 জন, যেখানে নারী ভোটার ছিল 2,09,317 জন। সরকার আসে, সরকার যায়, কিন্তু ভাগ্য ফেরে না এই ঢাকা 11 আসনের। স্থানীয় ভোটাররা বলছেন, যেই সরকার আসুক না কেন আর যেই বা এলাকার এমপি হোক না কেন, তাদের একটাই দাবি, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন এবং মাদক মুক্ত পরিবেশ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। সারা দেশের মতো সরগরম ফেনীর রাজনৈতিক মাঠও। বেগম জিয়ার পৈতৃক ভূমির এ জেলায় বিএনপি ঐতিহ্যগতভাবে শক্ত অবস্থানে বিএনপি, পাশাপাশি মাঠে রয়েছে জামাত সহ ইসলামী সমমনা দলগুলো। তবে দৃশ্যমান প্রস্তুতি দেখা যায়নি এনসিপির। ফেনী থেকে সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ঢাকা চট্টগ্রামের নাভি হিসেবে পরিচিত ফেনী, রেমিটেন্সে সমৃদ্ধ এই জেলার আয়তন 928 বর্গ কিলোমিটার। এর মধ্যে 12টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ফেনী 2 আসন।
বেগম জিয়ার পৈতৃক ভূমি হয় বিএনপির শক্ত ঘাঁটি ধরা হয় এই আসনটিকে। ফলে প্রার্থিতা পাওয়ার দৌড়ে রয়েছেন প্রায় অর্ধ ডজন নেতা। অত্যন্ত সৎ একনিষ্ঠ কর্মী, যারা অন্তহকে জনগণের কাছে প্রিয়, ওই জাতীয় লোকদেরকে নমিনেশন দেওয়া হবে। ইনশাল্লাহ আমার বিশ্বাস আমাদের মতো লোকেরা ইনশাল্লাহ এসে যাবে। আমার এই আন্তরিকতা, নিষ্ঠা, দলের প্রতি দায়িত্বশীল আচরণ, জনগণের প্রতিও দায়িত্বশীল আচরণ, কর্মকাণ্ড সব মিলিয়ে দল যদি আমাকে এই আসনের জন্য উপযুক্ত মনে করে, আমি এই এলাকার মানুষের সেবা করার জন্য আমার সর্বোচ্চটা দিয়েই কাজ করে যাব। আমরা এত মামলা মোকদ্দমার পরেও, এত চাপের পরেও আমরা জনগণের সাথে ছিলাম এবং নিজস্ব পরিচয়ে, যেটাকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলের পরিচয়ে, এই দলের কর্মী হিসেবে আমরা এই দলে করেছি। এরই মধ্যে এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন। তাই মাঠ গোছাতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনগণ আমাদেরকে যেভাবে আশ্বাস দিচ্ছেন, বা আমরা মোটামুটি এখন প্রায় 100% জনগণের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আমরা জনগণের মতামত পেয়েছি। তো এইটা যেটা মতামত আমরা আপাতত বুঝি, এটা আমরা বুঝতে পারছি যে ইনশাল্লাহ আমরা অবশ্যই সদর আসনে বিজয় লাভ করবো ইনশাল্লাহ। আগামী যে নির্বাচন হবে, সমঝোতার যে নির্বাচন হবে, ইসলামপন্থীদের যে নির্বাচন হবে, সেখানে যদি আমাকে একক প্রার্থী হিসেবে ফেনীতে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমরা ইসলামপন্থীদের ব্যানারে আমরা এখান থেকে বিজয়ী হব। তবে এখনো ভোটের মাঠে প্রচারে আসেনি জাতীয় নাগরিক পার্টির কোনো প্রার্থী। ভোটের পরিবেশ নির্বিঘ্ন হলে এ আসনে ভোট বিপ্লব ঘটবে বলছেন এলাকার তরুণ, কৃষক, দিনমজুর, বৃদ্ধ বনিতা। ভোট দখলদারি হবে না, ভোট চুরি হবে না, ভোট কারচুপি হবে না, এমন একটা সংসদ নির্বাচন আমরা চাই। একজন সৎ যোগ্য প্রার্থী, যে মানুষ দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য কাজ করবে, তাকে আমরা সেভাবে চাই। আমার ভোটটা যেন আমি দিতে পারি, আমার ভোটটা যেন অন্য কেউ না দিতে পারে। কখনোই ভোট দিতে পারিনি আমার এই বয়সে। আমি চাই একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,35,235 জন। বিগত দিনে এই আসনে যিনি নির্বাচিত হয়েছেন তিনিই ছিলেন জেলা রাজনীতির একক নিয়ন্ত্রক। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো noodles খান নাই। আগ্রাসন বিরোধী ও জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ ও জুলাই স্মৃতি জাদুঘরের নির্মাণ ব্যয় নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা জুলাই আন্দোলনের মূল স্পিরিটকে আড়াল করতে চায়, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। শহীদ আবরার ফাহাদ স্মরণে পলাশী গোল চত্বরে আগ্রাসন বিরোধী আর্ট স্তম্ভ উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। আর রাষ্ট্রীয় ফ্যাসিবাদের জন্য সমাজে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। 2019 সালের 6 অক্টোবর দিবাগত রাত ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেয় কাল হয়ে দাঁড়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের। শেরে বাংলা হলের সিসিটিভি ফুটেজে উঠে আসে সেদিনের নির্মম নির্যাতনের দৃশ্য। শহীদ আবরার ফাহাদের 6ষ্ঠ শাহাদাত বার্ষিকীতে মঙ্গলবার রাজধানীর পলাশী গোল চত্বরে উদ্বোধন করা হয় ভারতীয় আগ্রাসন বিরোধী আর্ট স্তম্ভ। তার স্মরণ সভায় অংশ নেন জুলাই যোদ্ধা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এ সময় স্মৃতিচারণ করেন আবরারের বাবা ও ভাই। বলেন, বিচার কাজে বাধা দেওয়া সহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তৎকালীন আওয়ামী সরকার। ওই সময় তারা ওইভাবে হুমকি দিতে লাগলো, এই জন্য আমি এখানে মানে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য আমি আসতে পারিছিলাম না। এই জন্য আসলে ওই সময় খুব খারাপ লাগিয়েছিল যে আমি আসতাম 17 ব্যাচের ভাইয়েরা তখন 6 মাস আসতে বের হয়ে যাবে, ভাইদের কাছে যাইতাম, ভাই আপনারা যাওয়ার আগে একটা ডকুমেন্টারি টাইপের কিছু করে যান, আপনারা যাওয়ার আগে কোন একটা বিল্ডিং এর নাম বা একটা স্মৃতি ফলক করে যান। মানে ভাইয়েরাও বলতো, মানে ভাইয়েরাও আমাদের দিকে মুখ চাইতো, কিন্তু তারাও চেষ্টা করতো, কিন্তু কোনো জায়গা থেকে সাড়া পাওয়া যেত না। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আবরার ফাহাদ দেশে আওয়ামী লীগের ভারতীয় তাবেদারি ধ্বংস করেছে। যে শুধু এভিনিউ নয়, আমাদেরকে একটা স্তম্ভই করতে হবে। রাষ্ট্রীয় ফ্যাসিবাদের জেরে সমাজে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আমরা যদি আসলেই আবরার ফাহাদ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে ধারণ করে আসলেই আমরা আধিপত্যবাদ, আগ্রাসন এবং উপনিবেশবাদকে আমরা পরাস্ত করতে চাই,
তাহলে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আমাদের দেশকে, আমাদের এখানে সমাজকে প্রস্তুত করতে হবে। এখানে সবাই রাষ্ট্রের কথা বলে, কিন্তু সমাজ গঠনের কথা কেউ বলে না। আগ্রাসন বিরোধী ও জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদেরকে জুলাই অভ্যুত্থানের স্পিরিট আড়ালকারী হিসেবে আখ্যা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এটাকে কোনোভাবেই অন্য কোনো লেন্সে দেখার সুযোগ নেই। এটা এই গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নায়কদেরকে আড়াল করে রাখার এক ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র। ফ্যাসিবাদী লড়াইয়ে আবরার ফাহাদ প্রেরণা হিসেবে থাকবে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আওয়ামী আমলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো, তাই দেশবাসীর মুখ বন্ধে হুঁশিয়ারি দিতেই হত্যা করা হয় আবরার ফাহাদকে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, এখনও দেশের উপর আধিপত্য বিস্তারে চেষ্টা চালাচ্ছে তিনটি শক্তি। ফররুখ বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন এনআই নাহিদ। বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে 2019 সালের 6 অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ। তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার টিএসসি মিলনায়তনে আলোচনা সভা করে ছাত্রদল। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার মতো লেজুর ভিত্তিক নেতার কারণেই দেশে ভারত আগ্রাসন চালিয়েছে, যার বলি হয়েছেন আবরারের মতো দেশের বহু মানুষ। শুধুমাত্র আমরা শহীদ আবরারের কথা কেন বলি? আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি, যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত হয়ে পরে মৃত্যুবরণ করেছে আমরা তাদের কথা বলি, যে সমস্ত ছাত্র যুবক ছাত্রদল যারা সোশ্যাল মিডিয়াতে তাদের বক্তব্য প্রচার করতে গিয়ে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি। এই সব শরীরের রক্ত একই সুরে গাথা, একই সূত্রে গাথা। এখনো এক বিশ্বমোড়ল ও 2 আঞ্চলিক শক্তির আধিপত্যের পায়তারা অব্যাহত বলে অভিযোগ তোলেন তিনি। আমাদের বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার প্রলোভন দেখিয়ে এই বাংলাদেশে তাদের পলিটিক্যাল হেজিমনি সৃষ্টি করতে চেয়েছে, আগ্রাসন সৃষ্টি করতে চেয়েছে, এবং তারা অনেকটা সাকসেসফুল হয়েছে, কারণ হাসিনার মতো আরেকটা লেন্দক দর্জিকে তারা এই দেশে গদিতে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে। এ সময় খারাপ রাজনীতিকে হারাতে ভালো রাজনীতির বিকল্প নেই বলেও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন সালাউদ্দিন। ভালো রাজনীতি দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের খারাপ রাজনীতিকে আমরা বিলুপ্তি ঘটাবো। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। জামালপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ বিজিবি সড়কটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও পথচারীরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, জলাবদ্ধতার বর্তমান অবস্থা কেমন এবং সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমাদের জানাবেন। স্নিগ্ধা, আসলে যেটি বলছিলেন যে জামালপুরের যে পৌর শহরটি রয়েছে, এই পৌর শহরের বিভিন্ন স্থানেই টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে যেটি দেখেছি আমরা যে পৌর শহরে বিশেষ করে আমরা যে স্থানটিতে বর্তমানে রয়েছি এটি পৌর শহরের হর্টিকালচার যে সেন্টার রয়েছে এবং কৃষি গবেষণা সেন্টার এবং পাশেই রয়েছে বিজিবির জামালপুর যে ক্যাম্প রয়েছে সেখানে। এই রাস্তাটিতে দীর্ঘ সময় ধরে এই জলাবদ্ধতার কারণে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই পৌরবাসীর প্রচুর ভোগান্তির শিকার হয়েছে এবং পৌরবাসী যেটি বলছে যে মূলত এই সব কারণেই তারা উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের কাছে বারবার লিখিত অভিযোগ করেছে এবং মানববন্ধন করেছে, কিন্তু তাতেও এই রাস্তার এবং এই জলবদ্ধতার নিয়ে কোনো নিরসন কিন্তু হয়নি। এবং পাশাপাশি আমি আপনাদের যদি আরো একটু বলি যে মূলত এই রাস্তায় যারা যাতায়াত করে তারা যেটি অভিযোগ করেছে যে এখান দিয়ে যাওয়ার কারণে যে রাস্তায় যে যানগুলো রয়েছে তারা মূলত কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে যেসব গাড়ি যায় তাদের সাথে একটু কথা বলতে চাইবো। এই রাস্তায় যে জলাবদ্ধতা এবং এই বিষয় নিয়ে আপনারা কি বলছেন? ধন্যবাদ। আমরা অনেক ভুক্তভোগী, আমরা প্রতিনিয়ত যাতায়াত করি, অনেকবার অ্যাক্সিডেন্ট করছি, আমি কয়েকবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি, ইভেন রিক্সা কয়েকবার উল্টে গেছে যাত্রী সহ। এটা বারবার বলা পরেও এখন কোনোভাবেই এই কাজটা ঠিক হচ্ছে না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যাতে খুব ত্বরান্বিত করে এই কাজটা সম্পন্ন করে। ধন্যবাদ। জি, আসলে যেটি শুনছিলেন যে জামালপুরের যে এই পৌর শহরের যে এই হর্টিকালচার এলাকা রয়েছে, আমি আর একটু বলি যে আসলে এই এলাকাতে হাট চন্দা আরেকটি এলাকা রয়েছে এবং পাশাপাশি কৃষি গবেষণা কেন্দ্রের প্রচুর পরিমাণে জমি কিন্তু পানির নিচে রয়েছে এবং আবাদ যে চাষাবাদ যেটি করা হয়েছে সেটি কিন্তু তলিয়ে গেছে। আর এখান থেকে 4 থেকে 5 বছর যাবত এখানে প্রায় 300 একর জমিও কিন্তু তলিয়ে গেছে। আসলে জামালপুরের এই যে জলাবদ্ধতা এই নিরসনের জন্য পুরো প্রশাসকের সাথে আমি কথা বলেছিলাম। তিনি যেটি বলেছে যে তাৎক্ষণিকভাবে মেশিন বসানো হয়েছে এবং সেটি দিয়ে যদিও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু সেটিতেও টানা বৃষ্টির ফলে সেটিতেও কোনো কাজ হচ্ছে না। আর আরেকটি বিষয় যদি বলি যে আসলে এই জামালপুরের যে এই পৌর যে ড্রেনেজ ব্যবস্থা ছিল, এই ড্রেনেজ ব্যবস্থায়ও রয়েছে অনিয়মের অভিযোগ। তারা যেটি বলছে যে জলাবদ্ধতার স্থানের থেকে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটি উঁচু হওয়াতে পানি যে নেমে যাবে নদীতে সেটি কিন্তু যাচ্ছে না। আর এই কারণেই এই যে পৌর ভোগান্তি শুরু হয়েছে। এই ছিল জামালপুর থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জামালপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ বিজিবি সড়কের জলাবদ্ধতা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। জুলাই গণ অভ্যুত্থানে নারকীয় গণহত্যা চালানোর অভিযোগে সাংগঠনিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, গণহত্যায় আওয়ামী জোটের কোনো দল জড়িত থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে। গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহেই জমা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন NI নাহিদ। গত বছরের 2 অক্টোবর দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে গত 19 জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়। কারফিউ এর মধ্যে দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় সেখানে। অভিযোগে বলা হয়, এমন সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল মানবতা বিরোধী অপরাধ করেছে। এবার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। জানান, গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ ছাড়াও জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি জেপি, সাম্যবাদী দল সহ 14 দলের শরিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পরবর্তী তদন্ত করা হবে। এই মুহূর্তে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও সোমবারের সরকারি গ্যাজেট অনুযায়ী ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়, তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না, অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না। গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহেই জমা হতে পারে জানিয়েছে প্রসিকিউশন। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। 2 যুগের বেশি সময় পর অবশেষে দুদকের মামলায় ফাঁসলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী সদস্য বেলাল হোসেন চৌধুরী। তার বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। অথচ বিলুপ্ত ব্যুরো থেকে কমিশনের 2 যুগে একাধিকবার পেয়েছেন দায় মুক্তির সনদ। এদিকে সাবেক গণপূর্তমন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে প্রায় 25 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী 2 যুগের বেশি সময় ধরে তার বিরুদ্ধে একাধিকবার ফাইল খুলেছে দুর্নীতি দমন কমিশন। তবে অদৃশ্য শক্তি বলে বারবার পেয়েছেন দায় মুক্তি।
এবার তার বিরুদ্ধে প্রায় 5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 4 কোটি 60 লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুদক। মহাপরিচালক জানান, অতীতে দুদকের তদন্ত কর্মকর্তার গাফিলতিও খতিয়ে দেখা হবে। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 4 কোটি 60 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে 4 কোটি 97 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন সাবেক গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে 2 কোটি 21 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 24 কোটি 89 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। তার স্ত্রীর বিরুদ্ধেও জারি করা হয়েছে সম্পদ বিবরণী জমার নোটিশ। 2 কোটি 21 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 6টি ব্যাংকের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামেও 8টি ব্যাংক হিসাবে 24 কোটি 89 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বেনাপোল কাস্টম হাউসে 2,76,000 টাকার ঘুষ গ্রহণের ঘটনায় দুদকের করা মামলায় রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। জনাব শামিমা আক্তার, রাজস্ব কর্মকর্তা, কাস্টম হাউস, বেনাপোল। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কোনো বিদেশি প্রতিষ্ঠান নয়, এবার চট্টগ্রাম বন্দরের সবচেয়ে পুরনো টার্মিনাল জেনারেল কার্গো বার্থের আধুনিকায়নে 7,000 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছে দেশের ব্যবসায়ীরা। পিপিপির মাধ্যমে 627 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নে এখনকার 13টি বার্থকে 6টি গেন্টি ক্রেনের সহায়তায় বিশ্বমানে গড়ে তোলার পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষকে। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। বিশ্বমানের বন্দরের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে থাকা চট্টগ্রাম বন্দরের জিসিবির টার্মিনালকে আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ এবার এসেছে দেশের ব্যবসায়ীদের কাছ থেকে। সম্প্রতি বার্থ অপারেটরদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয় 7,650 কোটি টাকার প্রকল্প পরিকল্পনা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এই বিনিয়োগ প্রস্তাব দেয়া হয়। 20 বছর আমরা বার্থ অপারেটর হিসেবে চট্টগ্রাম বন্দরে আমরা কাজ করে আসছি। আমাদের অভিজ্ঞতা প্রচুর এবং আমাদের এফিসিয়েন্সি, আমাদের পারফরমেন্স সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা মনে করছি বিদেশিরা যখন এখানে কাজ করতে যাচ্ছে, তারা যে সবাই একটা ইন্টেনশন যে চট্টগ্রাম বন্দরে এসে তারা করবে, কাজ করবে, আমরা মনে করি যে আমরা একটা পোর্শন কাজ করার জন্য আমরা ডিজার্ভ করি। জিসিবির 13টি বার্থের মধ্যে বর্তমানে 12টি জাহাজ ভেড়ানোর উপযোগী, তবে প্রায় সবগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এই অবস্থায় 1 থেকে 13 নম্বর জেটি পর্যন্ত অবকাঠামো নির্মাণ এবং টার্মিনাল পরিচালনার জন্য পাওয়া প্রস্তাবটি যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন আজকে তারা একটা প্রস্তাব নিয়ে এসছে, সেটা হচ্ছে জিসিবি পুরো এলাকাটা 1 থেকে 13 নম্বর জেটি পর্যন্ত ওনারা এটা কনস্ট্রাকশন করবে, নতুন টার্মিনাল তৈরি করবে এবং তারা নিজেরাই ইনভেস্ট করবে, এরকম একটা প্রপোজাল আমাদের কাছে এসছে। তো এটা আমরা এখন আমাদের চট্টগ্রাম বন্দরের কি রিকোয়ারমেন্টস আছে সেই ভিত্তিতে আমরা সেটা একটু যাচাই বাছাই করে দেখব। পরিকল্পনা অনুযায়ী 6টি গ্যান্ট্রি ক্রেন সহ অন্যান্য যন্ত্রপাতি কিনতে খরচ হবে 109 মিলিয়ন ডলার। বাকি 518 মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজে। যাচাই বাছাই করার পরে যেটা রিজনেবল হবে, যেটা আমাদের জন্য প্রযোজ্য হবে, সেগুলো আমরা বেছে নিয়ে কিভাবে কি পদ্ধতি কাজ করব যাতে দেশ এবং জাতীয় পোর্ট এটা একটা সুন্দরভাবে পরিচালিত করতে পারে, সেদিকে নজর থাকবে আমাদের সামনে। দেশি অপারেটররাও জেসিবি পরিচালনা করলে দেশের অর্থ দেশে থাকবে বলে জানান বিশেষজ্ঞরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।